Hello everyone, welcome to the class. কেমন আছেন আপনারা? So good to hear from you guys and thank you for joining. Tonight we're going to talk about writing task 1. More specifically, academic writing task 1 নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা জানি যে in writing and in reading academic এবং জিডি ক্যান্ডিডেটদের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটা কি, রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 1 এর ডিফারেন্সটা কি? ফর এক্সাম্পল, যদি একজন আইএলস ক্যান্ডিডেট স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, স্টুডেন্ট ভিসা, যে কোনো ধরনের স্টুডেন্ট ভিসা যদি সে চায়, তাহলে তাকে একাডেমিক আইএলস দিতে হবে, যেটাকে আমি শর্টে এসি লিখতেছি। আর যদি কেউ মাইগ্রেশন করতে চায় বা ওয়ার্ক পারমিটে যেতে চায় কিংবা স্পাউস ভিসায় যেতে চায় বা ইনভেস্টর ভিসায় যেতে চায়, অন্য যে কোনোভাবে, সেটা স্টুডেন্ট ভিসা বাদে অন্য যে কোনো কিছু, তাহলে সে জেনারেল ট্রেনিং মডিউলে আইএলস পরীক্ষা দিবে এবং সেটাকে আমরা শর্টকাটে জিটি বলছি। তো যারা একাডেমিক স্টুডেন্টস আছে, আইএলস এর স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে, তাদের রাইটিং টাস্ক 1 যেটা, সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। সো রাইটিং টাস্ক 2 যেটা হচ্ছে এসে, টাস্ক 2 এসে যেটা নিয়ে আমরা কথা বলেছি অলরেডি, এই এসে গুলো কিন্তু একাডেমিক এবং জিটি সবার জন্য সিমিলার, নো ডিফারেন্স। টাস্ক 1 এ ডিফারেন্স আছে, কিন্তু টাস্ক 2 তে কিন্তু কোনো ডিফারেন্স নাই। টাস্ক 2 একাডেমিক এবং জিটি দুজনের জন্যই একই রকম। একাডেমিকদের টাস্ক 1 এ কি আসবে? একাডেমিকদের টাস্ক 1 এ আসবে এই ধরনের গ্রাফস বা ডায়াগ্রামস আসবে। অলরাইট, গ্রাফস আসতে পারে অথবা ডায়াগ্রামস আসতে পারে। এটা শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় যারা পরীক্ষা দিচ্ছে, স্টুডেন্ট ভিসার জন্য যারা আইএলস পরীক্ষা দিচ্ছে, তাদের জন্যই এটা অ্যাপ্লিকেবল। তো আজকের ক্লাসটা আমরা আজকে যেটা দেখব, এটা অনলি ফর একাডেমিক স্টুডেন্টস। একাডেমিক স্টুডেন্টদের কাজে লাগবে, জিটি স্টুডেন্টদের এটা পরীক্ষায় আসবে না। হাউএভার, আই উড আর্জ ইউ এভরিবডি টু ডু দ্য ক্লাস অ্যাটেন্টিভলি। পরবর্তীতে আপনি যদি কখনো একাডেমিক পরীক্ষা দেন, আপনার কাজে লাগতে পারে। আর ওভারঅল রাইটিং এর স্কিল ডেভেলপমেন্টের জন্য তো ডেফিনেটলি কাজে লাগবে। তো টাস্ক 1 এ কি কি থাকে, এবং এইটার একটা খুবই সিগনিফিক্যান্ট একটা এলিমেন্ট আছে টাস্ক 1 এর, যেটাকে আমি বলবো যে একেবারে টাস্ক 1 এর মেইন ফিচার, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওভারভিউ। আমরা যখন একটা টাস্ক 1 লিখি, সেখানে এটা আমি বলবো যে টাস্ক 1 এর হার্ট, দ্য নিউক্লিয়াস অফ দ্য টাস্ক 1 ইজ দ্য ওভারভিউ। এই ওভারভিউটা নিয়ে অনেক ক্যান্ডিডেটদের মধ্যে কনফিউশন আছে। অনেকে এটা নিয়ে একটু স্ট্রাগল করে যে কিভাবে আমি আসলে একটা পুরো গ্রাফের ওভারভিউ দিতে পারি। আজকে এই ওভারভিউ নিয়ে আমরা কথা বলব। ওকে, we're going to talk about the most important segment of task 1. So before we start, let us go through the basics. আমরা একটু বেসিক গুলো সবাই জেনে নিই। The first and foremost, the most important aspect is that you have 20 minutes time. All right, you have 20 minutes for task 1. Now this is extremely important to remember, because task 1 accounts for only 30% of the total score, 1/3 of the total score, and the minimum word limit is 150 words. তো যেহেতু এখানে মাত্র 30% মার্কস, টাস্ক 2 যেটা এসে, টাস্ক 2 এসে, সেখানে কিন্তু 70% স্কোর, এবং সেখানে আমাকে শব্দ সংখ্যাও বেশি লিখতে হবে, মিনিমাম 250। কিন্তু আমরা সাধারণত 300 ওয়ার্ড, কখনো কখনো মোর দেন 300 ওয়ার্ডসও আমরা লিখেছি ক্লাসে। তাহলে বোঝা যাচ্ছে যে টাস্ক 2 তে আমাকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট
portion of the time allotted I would have to spend, তাই না? এখন আপনি যদি টাস্ক 1 এ বেশি সময় স্পেন্ড করে টাস্ক 1 টাকে খুব ভালো করে লেখেন আর টাস্ক 2 টাকে যদি বেশি গুরুত্ব না দেন, বেশি সুন্দর করে না লেখেন, রিভিশন না করেন, ব্রেইনস্টর্মিং করার জন্য টাইম না দেন, তাহলে কিন্তু দ্যাট উড বি আ ভেরি ব্যাড ইনভেস্টমেন্ট, ভেরি ব্যাড অ্যালোকেশন অফ টাইম ফ্রম ইয়োর পার্ট, রাইট? আপনাকে অবশ্যই টাস্ক 1 20 মিনিটের মধ্যে সলভ করতে হবে। এখন এই 20 মিনিট মানে কি আমি 20 মিনিটে লিখবো? আমি যদি 20 মিনিটে লিখি তাহলে আমার বাকি কাজ কখন হবে? এই যে 20 মিনিট টাইমের কথা বলছি, এই 20 মিনিটের মধ্যে আরো অনেকগুলো জিনিস আছে। নাম্বার 1, 1 নাম্বার কাজ হচ্ছে যে আমাকে তো গ্রাফটা দেখতে হবে, তাই না? ওভারঅল আমাকে গ্রাফটা একবার দেখতে হবে। ওভারঅল কোশ্চেনটা, যে কোশ্চেনটা আমাকে দিল, এই কোশ্চেনটা আমাকে একবার ওভারঅল দেখতে হবে। এটার জন্য ধরেন আপনি 1 মিনিট বা 1.5 মিনিট টাইম। তারপরে আমার রিভিশন আছে, রাইট? আমার কারেকশন আছে। অনেক সময় কি হয়, একটা বাক্য আমরা একভাবে লিখি, তারপরে আবার সেটাকে আমরা কি করি, একটু কারেক্ট করি, একটু মুছে তারপরে সেটাকে আমরা আবার রিরাইট করি। তাহলে এই যে আপনি মুছামুছি করবেন, প্রশ্ন পড়বেন, রিভিশন করবেন, এগুলোর জন্য টাইম লাগবে না? লাগবে। তার মানে এই 20 মিনিট কিন্তু টোটালটা লেখার জন্য দেওয়া হচ্ছে না আপনাকে। এই 20 মিনিটের মধ্যে বাকি কাজগুলো করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 16 থেকে 17 মিনিট আমরা লেখার সময় পাবো। 16 থেকে 17 মিনিট আমরা কি পাবো? লেখার টাইম পাবো। আর বাকি টাইমটুকু আমাকে কি করতে হবে? এই যে ওভারঅল কোশ্চেন পড়া, রিভিশন করা, কারেকশন করা, এই কাজগুলোর জন্য রাখতে হবে। ওকে? সবচেয়ে মানে ডিজাস্টার হবে যদি আপনি 20 মিনিটের চেয়ে বেশি সময় খরচ করেন। আমাকে অনেক সময় স্টুডেন্টরা বলে বা ক্যান্ডিডেটরা বলে যে, "স্যার, টাস্ক 1 টা লিখতে গিয়ে 30 মিনিট লেগে গেছে।" তখন আমি মনে, মনে আস্তাগফিরুল্লাহ বলি যে, শেষ। মনে, মনে বলি যে, "আপনার আর এই পরীক্ষা দিয়ে কাজ হইল না, আরেকবার দিতে হবে।" কিন্তু মুখে বলি না আরকি। বলি যে, "থাক, দেখা যাবে, স্কোর আসুক।" হতাশ করি না। বাট আসলে কিন্তু দ্যাট ইজ আ হিউজ ডিজাস্টার। আপনি 30% স্কোরের জন্য 50% টাইম দিয়ে দিছেন। আর 70% স্কোরের জন্য বাকি 50% টাইম রাখছেন। দ্যাট ইজ ইন নো মিনস an equitable distribution of time. You have to be very careful about time management in writing. Task 1 অনেক ইজি। একাডেমিকদের টাস্ক 1 খুবই সহজ। গ্রাফ এবং চার্ট একবার যখন আমরা ক্লাসে আমি আপনাদেরকে বুঝাই দিব, দেখবেন যে এটা আপনাদের কাছে খুব একটা কঠিন মনে হচ্ছে না, যে আমরা যে ডিসকাস করতেছি ক্লাসে, তাই না? It's not that difficult. বাট এই যে ওভারভিউ চিন্তা করতে, করতে দেখা যাচ্ছে যে আপনি 5 মিনিট ধরে ওভারভিউ চিন্তা করতেছেন। অথবা আপনি বিভিন্ন রকমের সেন্টেন্স স্ট্রাকচার লিখতেছেন, লিখে এটাকে আপনি 30 মিনিটে নিয়ে গেছেন। That is a huge disaster. You cannot do that. All right? Time management is very, very important in task 1. So, কি টাইপের প্রশ্ন আসতে পারে টাস্ক 1 এ একাডেমিকদের জন্য? আপনারা জানেন, তারপরও আমি আবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি। নাম্বার 1, লাইন গ্রাফ। নাম্বার 2, বার চার্ট। নাম্বার 3, pie charts. Number 4, table. এই যে চারটা এখানে আমরা দেখলাম, এই চারটা হচ্ছে গ্রাফস। একটু আগে আমি বলেছিলাম যে টাস্ক 1 এ গ্রাফস থাকে এবং ডায়াগ্রামস থাকে। এই চারটা হচ্ছে গ্রাফ। গ্রাফের মধ্যে আমাকে গ্রাফ অ্যানালাইসিস করতে হয়। We need to show some comparisons and we need to write a summary. এই চারটা লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট এবং টেবল, এই চারটা হচ্ছে আমাদের গ্রাফস। এবং মনে রাখবেন যে এই গ্রাফসগুলো কিন্তু কম্বিনেশন আকারে আসবে, কম্বিনেশন আকারে আসতে পারে। কম্বিনেশন কি? আপনাকে একটা লাইন গ্রাফ দিল, সাথে আবার একটা পাই চার্ট দিয়ে দিল, অথবা আপনাকে হয়তো 3টা পাই চার্ট দিয়ে দিল, বা 5টা পাই চার্ট দিয়ে দিল, বা 6টা পাই চার্ট দিয়ে দিল। অথবা এমন হলো যে আপনাকে একটা বার চার্ট দিল, একটা টেবল দিল। ওকে,
এইভাবে কম্বিনেশন করে দিবে। এখন মনে রাখবেন যে কম্বিনেশন করা মানে কিন্তু এই না যে এখানে আমার সময় আমি বেশি দিব। টাইম কিন্তু সেম। টাইম কিন্তু বেশি দেওয়া যাবে না। টাইম সেমই দিতে হবে। এবং ওয়ার্ড লিমিটও যা আছে তাই। আমার ওয়ার্ড লিমিট কত? আমার ওয়ার্ড লিমিট হচ্ছে 150, 150 ওয়ার্ডস। এই 150 ওয়ার্ডের বেশি কিন্তু লেখা যাবে না। 150 ওয়ার্ডই লিখতে হবে। You don't write more than that. ঠিক আছে? কিন্তু আমরা কি করতে পারবো না? আমরা কোনো কিছুকে স্কিপ করতে পারবো না। এমন না যে আমি শুধু টেবিলটা নিয়ে কথা বলেছি, বার চার্টের নিয়ে কোনো কথা বলিনি। বা শুধু লাইন গ্রাফ নিয়ে কথা বলেছি, পাই চার্ট নিয়ে কথা বলিনি। এরকম করা যাবে না। দুটাকেই ব্যালেন্স করে লিখতে হবে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিছু কম্বিনেশন। কিভাবে ওভারভিউটা লিখতে হয়, আই উইল শো ইউ। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম, মেশিন ডায়াগ্রাম। তাহলে ম্যাপের মধ্যে কি ধরনের ম্যাপ আসতে পারে? বিভিন্ন রকমের পাস্ট এবং ফিউচার ম্যাপস আসতে পারে। একটা পাস্ট ম্যাপ দিল, অতীতে কেমন ছিল এবং এটা প্রেজেন্টে বর্তমানে কেমন হয়েছে। অথবা একটা অতীতের ম্যাপ দিতে পারে, হ্যাঁ, একটা বর্তমানের ম্যাপ দিতে পারে, প্রেজেন্টের একটা ম্যাপ দিতে পারে যে বর্তমানে এটা কেমন আছে এবং এটা ফিউচারে কেমন হবে, কি ধরনের পরিবর্তন হবে। সাপোজ ঢাকার একটা ম্যাপ দিয়ে দিল। 1971 সালে ঢাকা কেমন ছিল, 2023 সালে ঢাকা কেমন হয়েছে। ঠিক আছে? আবার অথবা বর্তমানে 2023 সালে ঢাকা কেমন আছে এবং 2040-এ ঢাকা কেমন হতে পারে। এরকম দুটো আসবে। তার মানে ম্যাপও কিন্তু কি কম্বিনেশন। ম্যাপেও কি আসতেছে? কম্বিনেশন আসতেছে। তার মানে দুইটা আসতেছে। দুইটা ম্যাপ বা দুইটা ডায়াগ্রাম আপনি পাবেন। প্রসেস ডায়াগ্রাম বা মেশিন ডায়াগ্রাম, এগুলোর ক্ষেত্রেও ইউ মাইট গেট কম্বিনেশন। দুটা ডায়াগ্রাম আপনি পেতে পারেন, আবার একটাও পেতে পারেন, বাট কম্বিনেশন আসার পসিবিলিটি বেশি। তাহলে ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম এবং মেশিন ডায়াগ্রাম, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি ডায়াগ্রাম। এগুলো ছবি, কোনো একটা কিছুর ছবি দেওয়া। আর এখানে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট এবং টেবিল, এগুলোকে আমরা বলছি গ্রাফস। তো এই যে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম, মেশিন ডায়াগ্রাম, প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। ঠিক আছে? অনেকে আমাকে জিজ্ঞাসা করে, স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট? এটা বলার কোনো ওয়ে নাই, কারণ আইএলটিএস তো পরীক্ষা এত বেশি হয়। কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষা তো প্রতি সপ্তাহে হচ্ছে, মাল্টিপল টাইমস। তার মানে এক একটা সপ্তাহে 3টা-4টা পরীক্ষা হচ্ছে। তারপরে পেপার বেসড এক্সাম প্রতি মাসে হচ্ছে 3-4টা করে। তার মানে কোনো টপিকই বাদ নাই। প্রত্যেকটা টপিকই প্রত্যেক মাসে আসতেছে। কোনো না কোনো একটা সেন্টারে, কোনো না কোনো একটা ডেটে প্রত্যেকটা টপিকই ঘুরিয়ে ফিরে আসতেছে। কোনোটাই আপনি কম ইম্পর্টেন্স দিতে পারবেন না। প্রত্যেকটাই আপনাকে পড়ে যেতে হবে। ঠিক আছে? এবং আসলে এগুলো খুবই সহজ। মাত্র 30% স্কোর। সো এগুলো নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নাই। কিভাবে আমরা লিখব? এবং এই যে আমরা লিখব, পারপাসটা কি? টাস্ক 1 এ আমাকে কি কাজ করতে হবে? হোয়াট ইজ ইট দ্যাট আই এম সাপোজ টু ডু ইন রাইটিং টাস্ক 1? কি করতে হবে আমাকে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা সামারি লিখতে হবে। আই এম রাইটিং এ সামারি। মনে রাখবেন যে when you are getting a graph, তো গ্রাফে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে। হিউজ। অলরাইট? সো এই ইনফরমেশনগুলোকে একটা জিস্ট করে আমাকে লিখতে হবে। এবং যখন আমরা সামারি করতেছি তখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্ট দ্য মেইন ফিচার। এটা দ্বিতীয় কাজ। মেইন ফিচার। মেইন ফিচার কাকে বলে? মূল বৈশিষ্ট্য। একটা গ্রাফের মূল বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, প্রধান বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, সবকিছু লেখা যাবে না। তো ফর এক্সাম্পল, যদি কোনো কিছু সবচেয়ে বেশি থাকে, কোনো কিছু সর্বোচ্চতে পৌঁছেছে, হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছে, হাইয়েস্ট, অলরাইট? ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম কোন বছর সবচেয়ে বেশি মেডেল পেয়েছে বা সবচেয়ে বেশি কাপ পেয়েছে, রাইট? বা কোন একটা পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমের রান রেট সবচেয়ে বেশি কোন ওভারে ছিল, এটা হচ্ছে হাইয়েস্ট বা লোয়েস্ট পয়েন্ট। কোন একটা গ্রাফের একটা হাইয়েস্ট বা লোয়েস্ট পয়েন্ট থাকে। যেমন দেখেন এখানে পেছনে একটা পাহাড় আছে, দেখতে পাচ্ছেন, তাই না? এই যে একটা পাহাড়, এই পাহাড়টাও কিন্তু একটা কি, একটা গ্রাফের মতো, তাই না? এই যে দেখেন
একটা গ্রাফ, রাইট? এইখানে আমি যদি বলি কোথায় সবচেয়ে সর্বোচ্চ জায়গাটা কোথায়, তখন আপনি এটা দেখাবেন, তাই না? রাইট? ইউ উইল শো মি দিস পয়েন্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট। এই হাইয়েস্ট পয়েন্টের একটা নাম আছে, হাইয়েস্ট পয়েন্টের নাম হচ্ছে পিক। এটাকে কি বলে জানেন? হাইয়েস্ট পয়েন্টের নাম হচ্ছে পিক, PEAK, পিক, সর্বোচ্চ, রাইট? সর্বোচ্চ জায়গা। তাহলে একটা গ্রাফের সর্বোচ্চ সর্বনিম্ন এটা বের করাটা হচ্ছে এটার মেইন ফিচার। ওকে, এছাড়াও মেইন ফিচারের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুডেড, সেটা হচ্ছে কিছু সিগনিফিকেন্ট চেঞ্জেস অর ট্রেন্ডস। ওকে, ট্রেন্ডস মানে কি? আমরা মাঝে মাঝে বলি না যে কিছু একটা খুব ট্রেন্ডি, এটা খুব ট্রেন্ডি, এটা খুব এখন চলতেছে। দিস ইজ ভেরি কমন। তো ট্রেন্ড মিন সামথিং দ্যাট ইজ ভেরি কমন। তো যখন আমরা একটা ডায়াগ্রাম বা একটা গ্রাফ লিখতেছি, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে উই নিড টু ফোকাস অন দ্য মেইন ফিচার্স, অ্যান্ড দ্য মেইন ফিচার্স মাইট ইনভলভ দ্য হাইয়েস্ট পয়েন্ট, দ্য লোয়েস্ট পয়েন্ট, ওর ওভারঅল কি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে অনেক বছর ধরেই স্বর্ণের দাম বাড়তেছে, বা অনেক বছর ধরেই ডলারের দাম বাড়তেছে। এখন আপনি যদি স্পেসিফিকভাবে চিন্তা করেন, তাহলে এই মাসে বেড়েছে, তার পরের মাসে হয়তো একটু কমেছে, তার পরের মাসে আবার বেড়েছে। কিন্তু ওভারঅল যদি একটা লম্বা পিরিয়ডে চিন্তা করেন, তাহলে কিন্তু দেখবেন যে এটা শুধু বাড়ছে। এইটা হচ্ছে একটা জেনারেল ট্রেন্ড। এই ধরনের ট্রেন্ডগুলোও আমাদের মেইন ফিচারের মধ্যে পড়ে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, রেলিভেন্ট কম্প্যারিজন, তুলনা করতে হবে। তাহলে কম্প্যারিজন করার জন্য যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো প্রয়োজন, সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আমাদেরকে শিখতে হবে। কি কি গ্রামারের প্রয়োজন হতে পারে? যেমন আমরা বলতে পারি মোর লেস, তাই না? মোর ডট 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 দেন, এটার থেকে বেশি। লেস ডট 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 দেন, এটার থেকে কম। অথবা হায়ার দেন, রাইট? এরকম হতে পারে। আবার একই রকম বুঝাতে অ্যাজ ডট 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 অ্যাজ, অর সিমিলার, তাই না? এইরকম আমরা তুলনা করতে পারি। আবার অনেক সময় তুলনার মধ্যে আমরা দ্বিগুণ তিনগুণ নিয়ে আসি, 1x 2x, ঠিক আছে? দ্বিগুণ মানে কি? ডাবল। আবার অর্ধেক, রাইট? হাফ, হাফ, এটাও হয়, এটাও তুলনা হতে পারে। যেমন আমরা যদি বলি রহিম করিমের চেয়ে দ্বিগুণ টাকা বেতন পায়, আবার করিম রহিমের অর্ধেক টাকা বেতন পায়, তাই না? এগুলোও কি এক ধরনের তুলনা। সো ডিফারেন্ট টাইপস অফ কম্প্যারিজন আছে, কম্পেয়ার করার বিভিন্ন ওয়ে আছে। এই কম্প্যারিজনগুলো আমরা এখানে শিখব। সো এই তিনটা কাজ আমাকে করতে হবে। কি কি কাজ? সামারি, নাম্বার 1, রাইটিং এ সামারি, মেইন ফিচারগুলোকে আইডেন্টিফিকেশন করা, মেইন ফিচার। এখানে সামারি কথাটা বারবার বলছি কেন? বিকজ অনেকেই সব কিছু লেখার চেষ্টা করে। ইভেন আমি যখন লিখি তখন অনেক সময় আমাকে স্টুডেন্ট বলে, স্যার এটা লিখলাম না, স্যার এই ইনফরমেশনটা তো লিখলেন না, এটা তো বাদ রয়ে গেল। হ্যাঁ, যে স্যার এখানে তো এটা একটু এত পার্সেন্ট ছিল, এটা তো লিখলেন না, বা এটা কেন স্যার বাদ দিলেন? সবকিছু লিখলে তো এটা সামারি থাকবে না, সবকিছু লিখলে তো এটা আরেকটা রচনা হয়ে যাবে 350 ওয়ার্ডের। আমাকে লিখতে হবে 150 ওয়ার্ড, 150 জায়গায় আমি 160-165 লিখবো ম্যাক্সিমাম। তাহলে আমরা সামারি লিখতেছি। সামারি কি ছোট লেখা ভালো না? একটা সামারি যত ছোট হবে তত ভালো, যত বেশি বড় হবে তত খারাপ। ওটা তখন আর সামারি থাকে না, সামারির যে কোয়ালিটি সেটা কমে যায়। এই কারণে অল্প কথায় লেখার চেষ্টা করতে হবে। স্ট্রাকচারটা কি? যখন আমরা একটা টাস্ক 1 লিখি, কয়টা প্যারাগ্রাফ করতে হয়? 3টা প্যারাগ্রাফ করতে হয়। ইন্ট্রোডাকশন আপনারা জানেন, ইন্ট্রোডাকশন লিখতে হয় যে কোনো একটা রাইটিংয়ে। ইন্ট্রোডাকশনটা 1 থেকে 2টা সেন্টেন্সের মধ্যে শেষ করব আমরা, 1
to 2 sentences, not more than that. Body paragraph 12টা থেকে 15টা বাক্য লিখব ম্যাক্সিমাম। ওভারভিউতে আমরা 1টা থেকে 2টা বাক্য লিখব। দ্যাটস ইট। এই 3টা প্যারাগ্রাফের মধ্যে ওভারভিউটা আপনি চাইলে বডি প্যারাগ্রাফের আগেও লিখতে পারেন, আবার চাইলে বডি প্যারাগ্রাফের পরেও লিখতে পারেন। ওকে, দুটাই অ্যাবসলিউটলি ফাইন। আপনি বডি প্যারার আগে লিখেছেন বলে আপনাকে কেউ স্কোর বেশি দিবে না, আপনি বডি প্যারাগ্রাফের পরে লিখেছেন বলে আপনাকে কেউ স্কোর কম দিবে না। আপনার প্যারাগ্রাফের লোকেশন কোনো ম্যাটার করে না, প্যারাগ্রাফের ভেতরে কি লিখেছেন সেটা ম্যাটার করে। এখন আপনার যদি মনে হয় যে আমি ওভারভিউটা আগে লিখলে আমার সুবিধা, মানে যখন আমি লেখা শুরু করতেছি তখন ওভারভিউটা আগে লিখে নিলে আমার জন্য ভালো হয়, এটা আমার লেখার সুবিধার্থে আমি আগে লিখতে পারি, বাট এটার কারণে আমার স্কোরের কোনো ডিফারেন্স হবে না। আপনার যদি মনে হয় যে প্রথমে ইন্ট্রোডাকশন তারপরে বডি প্যারা লিখে আমার তো মানে অনেকক্ষণ লেখা হয়ে যাবে, তারপরে ওভারভিউটা হয়তো অত সুন্দর হবে না, শেষের দিকে টাইম কম থাকে, আমি ওভারভিউটা আগে লিখে নিই, ইন্ট্রোডাকশনের পরে ওভারভিউটা লিখে নিই, এই চিন্তা করে অনেকে ওভারভিউটা আগে লেখে। ওকে, নাথিং এলস, ঠিক আছে? এটাতে স্কোরের কোনো কি হয় না, হেরফের হয় না। বাট ওভারভিউ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা টাস্ক 1 লিখতেছি, ওভারভিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, বিকজ দিস ইজ, যদি 1টা থেকে 2টা সেন্টেন্স মাত্র, অল্প কিছু কথা, বাট এখানে অনেক কি আছে, চিন্তা ভাবনার বিষয় আছে। ইন্ট্রোডাকশনে আমরা খুব বেশি প্যারাফ্রেজ করার চেষ্টা করব না। ওকে, এটা যেটা আমরা টাস্ক 2তে করেছি, টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করেছি। টাস্ক 2তে টপিকটাকে প্যারাফ্রেজ করেছি। টাস্ক 1এও কি থাকে, একটা টপিক থাকে, ইউ উইল হ্যাভ এ টপিক, বাট সেই টপিকটা খুব বেশি প্যারাফ্রেজ করার দরকার নাই। কেন? বিকজ ফান্ডামেন্টালি টাস্ক 1 and task 2 is not the same. Task 2 is creative writing. You are writing an essay, you are brainstorming. হ্যাঁ, এখানে ব্রেইনস্টর্মিং এর টাইম কমায় আনার কোনো দরকার নাই যে ব্রেইনস্টর্মিং এর টাইম কমিয়ে আমি এটা টাস্ক 1 এ দিব, নো নিড। বরং টাস্ক 1 এর থেকে টাইম সেভ করে আপনি ব্রেইনস্টর্মিং কে ইউজ করেন, এটা বেটার। সো when you are writing a task 2, it is a creative piece of writing. You are given a topic which has many different perspectives you can take, and you need to present an argument, and you need to present your opinion in different tone. It can be a very strong tone, it can be a diplomatic tone, it can be a neutral tone. So a lot of thinking and proficiency can be shown in task 2. Task 1 on the other hand is more of a guided writing. You know, guided writing e ki thake, ekta structure thake. For example, if you are a GT candidate, you will receive a letter to write in task 1. There are 3 types of letters for GT candidates. There's formal letter, which you write to a manager or someone in the position of authority. You might write a semi-formal letter to someone whom you have met, but you don't have an extended relation, or you don't know them very well, but you know them, you have met. So that's a semi-formal letter. And you might also get an informal letter. So an informal letter is, as the name suggests, it's an informal letter. You write it to a friend or a family member, or you might write it to a classmate even. So when you write a letter, for example, GT candidates will get letter in task 1. When you write a letter, you have a structure, right? Na letter er moddhe ki I can write a letter as I khayesh, right? Amar khayesh moto ami ki likhte parbo letter? No, there is a prescribed way for you to write a formal letter. You need to address, how you address, how many paragraphs you should make, where you should make the paragraph, whether you should follow left alignment or you can do indentation, whether you write an address or not, whether you write a date or not. All these things are prescribed. That means you don't have any autonomy, you don't have any freedom to write or exclude it in your writing. You have to write যেভাবে বলা হয়েছে, আপনাকে টাস্ক 1 এ ওই ফর্মুলাটাই ফলো করতে হবে। সো লেটারে যেরকম এটা খুবই ফর্মাল এবং এটা খুবই প্রেসক্রাইবড, ইন trend analysis, in graph analysis, in summary writing, it is also very much guided. You cannot just go off the track and be creative. You have to stick to the information that you have.
from the graph and then just focus on that and don't write anything extra. Don't try to be creative. Very, very simple and precise writing করতে হবে task 1 এ। ওকে? সো এখানে আমরা আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো দুটো জিনিস, একটা হচ্ছে প্রত্যেকটা গ্রাফের টাইপ আমরা দেখব। এখানে যে গ্রাফের টাইপগুলো আমি বলেছিলাম এই প্রত্যেকটা গ্রাফের টাইপ আমরা দেখব ফার্স্টে। কি কি বলেছিলাম গ্রাফের টাইপ? লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবল, ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম এবং মেশিন ডায়াগ্রাম প্রত্যেকটাই দেখব। অ্যান্ড প্রত্যেকটারই ওভারভিউটা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে হাউ উই রাইট দ্য ওভারভিউ। ওভারঅল একটা স্ট্রাকচার, ওভারঅল আমরা কিভাবে এটার থেকে জেনারেল ট্রেন্ডটা বের করে আনতে পারি। উইল টক অ্যাবাউট ইট, অলরাইট? অ্যান্ড আমরা এই প্রত্যেকটা গ্রাফের ওভারভিউ যদি প্রপারলি দেখতে পারি তাহলে কিন্তু রাইটিং ইন্ট্রোডাকশন, রাইটিং বডি প্যারাগ্রাফ ইজ নট দ্যাট ডিফিকাল্ট, একদম ইজি কাজ। সো আসেন ওভারভিউতে আমরা কি লিখব, হোয়াট ইজ ইট দ্যাট আই নিড টু রাইট ইন দ্য ওভারভিউ, আমরা সেটা নিয়ে কথা বলি। ওভারভিউ একটা জেনারেল আইডিয়া বা একটা জেনারেল ট্রেন্ড প্রেজেন্ট করবে। ওকে, যেমন আমি আপনাদেরকে যেটা বলছিলাম একটু আগে, তাই না? ওভারঅল কি হচ্ছে, ওভারঅল কি হচ্ছে। তো একটা যে কোনো একটা গ্রাফে বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, তাই না? বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে, বিভিন্ন রকমের এলিমেন্ট থাকতে পারে। ওভারঅল কি হচ্ছে, যখনই আপনি একটা জেনারেল ট্রেন্ড বের করতে চেষ্টা করবেন, আপনাদেরকে আমি একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিই। জেনারেল ট্রেন্ড বের করতে হলে সবসময় তাকাতে হবে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের দিকে, মাঝখানে সবকিছুকে ইগনোর করতে হবে। শুধু স্টার্ট এবং এন্ড। আপনারা কি আমার হাতের লেখা পড়তে পারছেন? একটু কমেন্টে লিখেন তো হাতের লেখা পড়তে পারছেন কিনা। সো লেখা পড়া যাচ্ছে তো না? কমেন্টে লিখে দিন। তাহলে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, শুধু গ্রাফের স্টার্টিংটা দেখব আর গ্রাফের এন্ডিংটা দেখব। শুরুতে কি হয়েছে, শেষে কি হয়েছে, মাঝখানে সবকিছু আমরা কি করব, ইগনোর করে দেব। মাঝখানে কোনো কিছু আমরা দেখব না, ওটাকে আমরা ইগনোর করব, কারণ আমরা জেনারেল ওভারঅল একটা ট্রেন্ড খুঁজতেছি, ওভারঅল একটা ভিউ চাচ্ছি। যখন আমি বডি প্যারাগ্রাফ লিখবো তখন আমি খুব সুন্দর করে মাঝখানের অংশগুলোকে কি করব, মেনশন করব, ওখানে যা আছে খুঁটিনাটি সেটাকে আমরা একটু সামারি করে লিখবো। বাট যখন আমরা ওভারভিউ লিখতেছি তখন কিন্তু আমরা স্পেসিফিক কোনো কিছু নিয়ে কথা বলবো না, তখন ওভারঅল পুরোটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ওভারঅল বিগিনিং এবং এন্ডিং, যে কথাটা আমি একটু আগে বললাম, বিগিনিং এবং এন্ডিং এ ওভারঅল কি কি পরিবর্তন এসেছে। যেমন দেখেন এখানে একটা জিনিস, এখানে একটা ছবি আছে, তাই না? পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিচ্ছি আজকে আপনাদেরকে। কিছু মাউন্টেন আছে, তাই না? একটা একটা ছোট একটা নদীর মতো আছে, একটা নৌকা বাঁধা আছে, কিছু গাছপালা আছে। তো আপনি যদি ধরেন একটার দিকে ফোকাস দেন তাহলে এখানে বলতে পারেন এখানে কিছু গাছপালা আছে, অথবা একটার দিকে ফোকাস, এখানে একটা নৌকা আছে, ঠিক আছে? বা এখানে একটা পাহাড় আছে। এরকম বিভিন্ন ছোট ছোট এলিমেন্টের দিকে আপনি ফোকাস দিতে পারেন। বাট ওভারঅল এই পুরো পিকচারটার কে যদি আমি আপনাকে বলতে বলি যেটা কি, এই জায়গাটা কেমন, তাহলে আপনি এটাকে একটা জায়গার একটা কি করবেন, একটা বর্ণনা দিবেন না? এটা একটা পাহাড়ি এলাকা বা এটা একটা উপত্যকা, ঠিক আছে? এটা একটা পাহাড়ি নদীর দৃশ্য, এরকম কিছু একটা আপনি তখন বলবেন। আপনি কিন্তু বলবেন না যে এটা একটা গাছ বা এটা একটা নৌকা, এটা একটা পাহাড়, এরকম বলবেন না। ওভারঅল আপনি বলবেন। তো এরকম একটা পার্সপেক্টিভ নিতে হবে যে ওভারঅল কি হচ্ছে। আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা টাইপের একটা করে ওভারভিউ লিখে দেখাবো, যাতে করে আপনারা ধরতে পারেন যে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি। এবং ফাইনালি ওভারভিউতে আমাকে একটা সামারি দিতে হবে। সো এই যে আমি যখন বিগিনিং এবং এন্ডিংটাকে আলাদা করে চিন্তা করব, তখনই আমরা সামারিটা পেয়ে যাব। উইল গেট আওয়ার সামারি। তো এখন আমরা একটা একটা করে গ্রাফ ধরবো। এই যে গ্রাফটা দেখেন, গ্রাফটার মধ্যে বিভিন্ন ধরনের লাইন আছে। একটা নীল রঙের ডট ডট দেওয়া লাইন আছে, একটা রেড কালারের ডটেড লাইন আছে, একটা পার্পল কালারের লাইন আছে, একটা গ্রিন লাইন আছে। ডিফারেন্ট টাইপস অফ লাইন আঁকা হয়েছে। এই কারণে এই গ্রাফটার নাম হচ্ছে
লাইন গ্রাফ, বিকজ গ্রাফটা লাইন দিয়ে আঁকা হয়। তো এই লাইন গ্রাফের মধ্যে যদি আমরা বেসিক চিন্তা করি তাহলে এখানে একটা ওয়াই এক্সিস আছে, এখানে একটা এক্স এক্সিস আছে এবং এখানে একটা টাইটেল আছে। গ্রাফের একটা টাইটেল থাকে, এখানে সেই টাইটেলটা দেওয়া আছে। টাইটেলটা কি? গুডস ট্রান্সপোর্টেড ইন ইউকে 1974 থেকে 2002। এই যে সালটা, এই সালটাকে বলা হয় টাইমলাইন। গ্রাফের কি বলা হয়? টাইমলাইন বলা হয়। এই টাইমলাইনটা থেকেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? গ্রাফের টেন্সটা ডিসাইড করতে হবে। টেন্স, কোন টেন্সে লিখবো এটা, এই টেন্সটা আমাকে ডিসাইড করতে হবে গ্রাফের টাইমলাইন থেকে। তাহলে আপনারা আজকে আমাকে বলেন এই গ্রাফটা যেটা যদি আমি লিখি তাহলে এটা কোন টেন্সে আমরা লিখবো? 1974 থেকে 2002 কমেন্টে লেখেন। এটা কি প্রেজেন্ট টেন্সে লিখবো নাকি ফিউচার টেন্সে লিখবো? কোন টেন্সে লিখবো একটু কমেন্টে লিখে দেন। তাহলে এই যে টাইমটা দেখেন, টাইমটা কোথায় আছে? এক্স এক্সিসের মধ্যে আছে। 1974, 78, 82, 86, 90, 94, এইভাবে 2002 পর্যন্ত। এবং ওয়াই এক্সিসে কি আছে? কিছু সংখ্যা আছে, 0, 20, 40, 60 এইরকম আছে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় ভ্যালু। 0 থেকে 120 এটা হলো ভ্যালু। আর এই ভ্যালু দিয়ে কি বোঝানো হচ্ছে দেখেন, এখানে একটা কথা বলছে মিলিয়ন টনস, এইটা হচ্ছে ইউনিট। ভ্যালু দিয়ে যা বোঝানো হয় সেটাকে বলা হয় ইউনিট। তাহলে এটা হলো মিলিয়ন টনস। তাহলে ভ্যালু এবং ইউনিট। আরেকটা কি বললাম? টাইম। টাইম কত? 1974 থেকে 2002। দেখে আসি যে আপনারা কমেন্টে কি লিখেছেন, কোন টেন্সে হবে এটা। অ্যাবসলিউটলি পাস্ট টেন্সে। পুরোটাই আমরা কি করব? পাস্ট টেন্সে লিখব। পুরোটাই পাস্ট টেন্স, বিকজ 2002ও পাস্ট হয়ে গেছে। তো এই যে গ্রাফটা, এই গ্রাফের একটা ওভারভিউ যদি আমি বলতে চাই, ওভারঅল কি হচ্ছে, এটা হচ্ছে গুডস ট্রান্সপোর্টেড ইন দ্য ইউকে। ইউকেতে বিভিন্ন ধরনের মালামাল ট্রান্সপোর্ট করা হয়েছে, বিভিন্ন ধরনের গুডস ট্রান্সপোর্টেড হয়েছে ইউকেতে, তাই না? আচ্ছা, এবং এই গুডসগুলো বিভিন্নভাবে ট্রান্সপোর্ট হয়েছে। কোনোটা রাস্তা দিয়ে গেছে, রোড, কোনোটা পানি দিয়ে গেছে, নৌকা দিয়ে, কোনোটা গেছে রেল লাইন দিয়ে, রেলপথে, আবার কোনোটা পাইপলাইন দিয়ে গেছে। এক এক রকমের গুডস এক একভাবে শিফট হয়েছে, তাই তো? বিকজ আমরা জানি যে এক একটা জিনিস এক একভাবে নেওয়া ইজি। যদি আমি তেল নিতে চাই বা গ্যাস নিতে চাই তাহলে পাইপলাইন লাগবে। আবার যদি আমি বিভিন্ন রকমের বড় বড় কন্টেইনার নিতে চাই তাহলে হয়তো জাহাজে নিতে হবে, ওয়াটারে নিতে হবে। ছোটখাটো মালামাল হয়তো বাই রোড বা রেলপথে নেওয়া সম্ভব। তো এক একটা মুড এক এক রকম ভাবে ইউজ হয়েছে। যেমন পাইপলাইন যদি দেখেন, চিন্তা করেন, তিনটার মধ্যে পাইপলাইন কিন্তু কম সবচেয়ে, তাই না? 1974 সালে কম ছিল, পরবর্তীতেও এটাই সবার চেয়ে কম আছে। রেল লাইনের কথা যদি চিন্তা করি তাহলে 1974-এ দেখেন রেল লাইন কিন্তু একটু বেশ ভালো পজিশনে ছিল। মানে প্রথম দিকে 40 মিলিয়ন টনস মোটামুটি, এই যে এখান থেকে 40 মিলিয়ন টনস রেল লাইনে যাওয়া আসা করতো। সবুজটা হচ্ছে রেল লাইন, তাই না? কিন্তু পরবর্তীতে দেখেন আধুনিক সময়ে এটা আবার কমে গেছে। 1982 থেকে 98 পর্যন্ত এটা কি হয়ে গেছে? কমে গেছে। ফাইনালি 2002-এ এসে আবার এটা সেই 40%-ই আসছে, আগের জায়গাতেই আসছে। মাঝখানে একটু কমে গিয়েছিল। ওয়াটারের কথা যদি চিন্তা করি, স্টার্টিংয়ে এটা রেল লাইনের মতোই ছিল, 40 মিলিয়ন টনসে ছিল, বাট এখন মানে 2002, এখন না, 2002-এ এসে এটা কি হয়ে গেছে? 65-এর মতো হয়ে গেছে বা 70-র কাছাকাছি চলে গেছে। যেহেতু 60 ক্রস করেছে তাহলে 60 আর 80-র মাঝখানে 65 আর 70 এরকম আমরা ধরতে পারি। 65 মিলিয়ন টনসের চলে গেছে এটা অলমোস্ট। বাই রোড যদি চিন্তা করি, রাস্তাটা সবসময় পপুলার ছিল, সবকিছু রাস্তা দিয়ে নেওয়াটাই বেশি কনভিনিয়েন্ট। 1974 সালে প্রায় 65 মিলিয়ন টনস মালামাল রাস্তা দিয়ে যাইতো। এখন এই 2002-এ এসে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় অলমোস্ট 100
মিলিয়ন টনসে পরিণত হয়েছে। তাহলে শুরু এবং শেষ, বিগিনিং এবং এন্ডিং চিন্তা করব আমরা। বিগিনিং হচ্ছে 1974, এন্ডিং হচ্ছে 2002। এতটুকু চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এখানে কি হয়েছে? এখানে পাইপলাইন ছিল 10 এর মতো, রেল লাইন এবং ওয়াটার ছিল 40, রাস্তা বাই রোড ছিল অলমোস্ট 65। পরবর্তীতে কি হয়েছে? মোটামুটি সবাই কিন্তু বেড়েছে, তাই না? প্রত্যেকটাই ইনক্লাইন করেছে। রেল লাইনটা সামান্য ইনক্লাইন করেছে, খুবই সামান্য বা কনস্ট্যান্ট ছিল। তাহলে এইটার ওভারভিউ আমরা কি লিখব? ওভারঅল আপনারা কি দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি চিন্তা করেন? মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, এগুলো ভুলে যান, শুধু বিগিনিং এবং শুধু এন্ডিং চিন্তা করেন। তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? ওভারঅল সবগুলোরই কি বেড়েছে? ট্রান্সপোর্টেশনটা বেড়েছে, প্রত্যেকটা মোড অফ ট্রান্সপোর্টে। তাহলে দেখেন ওভারভিউতে আমি কি লিখেছি। ফার্স্ট অফ অল ওভারভিউটা আমরা শুরু করেছি ওভারঅল কথাটা বলে, ওভারঅল। ওকে, ওভারঅল এই লিঙ্কিং ওয়ার্ডটা দিয়ে আপনারা শুরু করবেন, এটা চেঞ্জ করার দরকার নাই। ইট ইজ ক্লিয়ার দ্যাট, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, ওভারঅল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ওভার দ্য ইয়ার্স, এই বছরগুলো জুড়ে, বছর জুড়ে, গুডস ট্রান্সপোর্টেড ইন দ্য ইউকে বাই ভ্যারিয়াস মোডস, কেন? বিভিন্ন রকম রোড, ওয়াটার, রেল এবং পাইপলাইন, ইনক্রিজড স্টেডিলি। স্টেডিলি মানে হলো ধীরে ধীরে, তাহলে ধীরে ধীরে বেড়েছে, অ্যাডভার্ব ly। তাহলে স্টেডিলি, গ্র্যাজুয়ালি, মিনিমালি, এইরকম বেশ কিছু অ্যাডভার্ব আমাদেরকে শিখতে হবে। ভার্ব এবং অ্যাডভার্বের একটা লিস্ট আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিব, ইউ গাইস ক্যান লার্ন ফ্রম দ্যাট। তো স্টেডি বেড়েছে, প্রত্যেকটা মোড অফ ট্রান্সপোর্টের থেকেই ওভারঅল কি হয়েছে? বেড়েছে। দ্যাটস ইট। আপনি কিন্তু ওভারভিউতে কোনো স্পেসিফিক বর্ণনা দিতে চাচ্ছেন না, কোন একটা সাল এটা সর্বোচ্চ হয়েছিল বা সর্বনিম্ন হয়েছিল, চাইলে লিখতে পারেন। বাট বেস্ট অপশন হচ্ছে সবগুলো মিলিয়ে কি হয়েছে, ওভারঅল একটা ট্রেন্ড দেওয়া বা ওভারঅল একটা কম্প্যারিজন করা। ওভারঅল একটা কম্প্যারিজন অথবা ওভারঅল একটা জেনারেল ট্রেন্ডস। তাহলে এখানে আমরা জেনারেল কি ট্রেন্ড দেখতে পাচ্ছি? একদম শুরু এবং শেষ যদি চিন্তা করি, তাহলে কি দেখতে পাচ্ছি? যে স্টার্টিংয়ে রোড ছিল 65-তে, শেষে হয়েছে 100। রেল লাইন ছিল 40, হয়ে গেছে, বা ওয়াটার ছিল 40, হয়ে গেছে 65। রেল লাইন 40 ছিল, 41 হয়েছে। পাইপলাইন 10 ছিল, 20 হয়েছে, বা 5 ছিল, 20 হয়েছে। তার মানে প্রত্যেকটাই কি হয়েছে? ইনক্লাইন হয়েছে। শুধু রেল লাইনটা বেশি একটা ইনক্লাইন হয় নাই, বাট খুব সামান্য, ওভারঅল খুব সামান্য একটা ইনক্লাইন আছে, আর বাকি সবগুলো উপরে উঠছে। স্টেডিলি মানে কি? স্টেডিলি মানে হলো ধীরে ধীরে, প্রত্যেক বছরে একটু একটু করে এগুলো বেড়েছে। এমন না যে প্রথম বছরে 65 ছিল, পরের বছরে এটা 100 হয়ে গেছে, এরকম না, ধীরে ধীরে বেড়েছে। তাহলে দিস ইজ হাউ ইউ রাইট অ্যান ওভারভিউ। ওভারভিউ ইজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট ইন টাস্ক 1 বিকজ ইট সামস আপ দ্য এন্টায়ার গ্রাফ। সো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে জেনারেল ট্রেন্ড কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় এবং কম্প্যারিজনটা কিভাবে করতে হয়। তো লাইন গ্রাফের চেহারাটাও চেনা হয়ে গেল। লাইন গ্রাফটা দেখতে কেমন এটাও আমরা দেখলাম একটু। যদিও আপনারা জানেন এগুলো, আমি জানি যে আপনারা এগুলো জানেন, তারপরেও আবার আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি। লাইন গ্রাফের পরে দিস ইজ এ বার চার্ট। না, বার চার্ট অ্যাজ দ্য নেম সাজেস্টস, এটা কেন বার চার্ট? এটার নামটা বার চার্ট কেন? বিকজ এটা বার দিয়ে আঁকা হয়েছে, বিভিন্ন রকমের কলাম ইউজ করা হয়েছে, তাই না? কলাম ইউজ করা হয়েছে, এই কারণে এটা হচ্ছে বার চার্ট। এখানে কি আছে আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের টেলিফোন কল টাইপ, তাই না? টেলিফোন করা হয়েছে কোথায়? এটাও ইউকেতে। ইউকেতে টেলিফোন করা হয়েছে কত মিনিট? লোকাল এবং ফিক্স লাইন, এই যে কমলা কালারের যেটা, এটা হচ্ছে লোকাল কল। ফিক্স লাইন মানে আমরা যেটাকে ল্যান্ড লাইন বলি আর কি, টিএনটি আমাদের দেশে যেটা আছে। নীল যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কল।
আচ্ছা, আর পার্পল কালার যেটা আছে সেটা হচ্ছে মোবাইল, সেটা লোকালও হতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনালও হতে পারে। তো আমাদের দেশে যেমন আমরা ন্যাশনাল আর লোকালটাকে সেম মনে করি, তাই না? আমাদের দেশে লোকাল মানেই হলো ন্যাশনাল, কারণ আমাদের দেশটা খুব ছোট। কিন্তু যেসব দেশ অনেক বড়, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা অস্ট্রেলিয়া অথবা কানাডা, যেখানে এক একটা স্টেট হচ্ছে এক একটা বাংলাদেশের সমান বা একটা বাংলাদেশের চেয়ে বড়। তো ওখানে স্টেটের ভেতরে ওই স্টেটে বা ওই রিজিয়নে আপনি কথা বললে এটা লোকাল, বাট ওই রিজন থেকে অন্য রিজনে চলে গেলে সেটা আবার ন্যাশনাল কল। ওইখানে কল রেটটা একটু বেশি দিতে হবে। আর মোবাইলের ক্ষেত্রে সব কলকেই তারা ইনক্লুড করেছে, বোথ ন্যাশনাল, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। এক্সকিউজ মি। সো তাহলে এখানেও কিন্তু আমরা কি পাচ্ছি? এখানেও আমরা ওয়াই এক্সিস পাচ্ছি, এখানেও আমরা এক্স এক্সিস পাচ্ছি। এক্স এক্সিসে কি আছে? 1995 থেকে 2002। তাহলে ভ্যালু, এখানে ভ্যালু কোনটা কোনটা? এই যে 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100, এটা হচ্ছে ভ্যালু। ওকে, ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট? দেখি একটু কমেন্টে লেখেন, ইউনিট কোনটাকে বলতেছি এখানে, লিখতে পারেন কিনা একটু কমেন্টে লেখেন। আমি একটু পানি খাই। দেখেছেন? হোয়াট ইজ দ্য ইউনিট? মিনিটস, তাই না? থ্যাংক ইউ সো মাচ, এক্স্যাক্টলি। তাহলে মানে এখানে ইউনিট চেনাটা খুব সহজ। কেন? বিকজ ওই যে আপনি পাশেই, ভ্যালুর পাশে তাকালেই কিন্তু পাওয়া যাচ্ছে ইউনিটটা। মানে মাথায় রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ভ্যালুর পাশেই লেখা থাকে। কোনো কোনো জায়গায় এক্সামিনার ট্রিক্স করে একটু উপরে নিচে করে, এটা আপনারা কয়েকদিন করলেই ধরতে পারবে। বাট 90%, 99% ক্ষেত্রেই পাশেই লেখা থাকে। পাশেই যেটা লেখা আছে মিনিটস, এবং মিনিটটা কততে সেটাও কিন্তু বলে দিচ্ছে। এটা কিন্তু শুধু মিনিট না, এটা হচ্ছে বিলিয়ন মিনিটস। তার মানে 10 যখন বলতেছে, 10 মানে হলো 10 বিলিয়ন। হিউজ ব্যাপার। বিলিয়ন মিনিটস, 10 মানে 10 বিলিয়ন মিনিটস। তারপরে আসতেছে টাইম। টাইম লাইন কত আছে এখানে? 1995 থেকে 1995 থেকে শুরু করে 2002 পর্যন্ত। তার মানে পুরোটাই আমরা কোন টেন্সে লিখব? দ্য হোল থিং উই শুড রাইট ইন পাস্ট সিম্পল। মানে আপনারা অনেক সময় এটাকে পাস্ট ইনডিফিনিটও বলেন, পাস্ট ইনডিফিনিট লিখবেন। মানে যখন আপনারা ডায়াগ্রাম গ্রাফ লিখতেছেন, পাস্ট টেন্স মানে লিখবেন পাস্ট সিম্পল টেন্সে লিখবেন, ঠিক আছে? এখানে পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিছু আনা দরকার নাই, সবকিছু সিম্পল টেন্সে লিখবেন। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার হলে ফিউচার সিম্পল, ঠিক আছে? একদম সবচেয়ে সহজ যে টেন্সটা আছে সেটা ইউজ করবেন। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো, ওভারঅল কি হচ্ছে? মোবাইল কলস ছিল 0-এর কাছাকাছি, 5 এরকম ছিল। কি হয়েছে? এটা আস্তে 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 দেখা যাচ্ছে এটা উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, তাই না? বৃদ্ধি পেয়েছে। যদি আমি বলি ন্যাশনাল নীলটা যদি চিন্তা করি, নীলটা কি হয়েছে? এটাও দেখেন আস্তে আস্তে এটা উপরে উঠেছে। লোকাল ফিক্স লাইনের কি অবস্থা? উপরে উঠেছে, বেড়েছে বেড়েছে বেড়েছে, 1999 পর্যন্ত বেড়েছে। তারপরে 99 এর পর থেকে এটা কি করেছে? আবার হ্রাস পাওয়া শুরু করেছে। বিকজ ওই যে যখন স্মার্টফোন চলে আসলো, তারপরে তো আসলে মানুষজন মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে, তাই না? ফিক্স লাইনের পরিমাণ কমে গেছে, তাই আস্তে আস্তে কমা শুরু করেছে। হয়তো সামনের দিকে গেলে এটা আরো আমরা দেখবো যে এটা আরো ডিক্লাইন করতেছে। তাহলে এই যে ওভারঅল আমরা একটা চিত্র পেয়ে গেলাম, স্টার্টিং এবং এন্ডিংটা চিন্তা করতেছি শুধু আমরা। এটার উপর ভিত্তি করে আমি এখানে একটা ওভারভিউ লিখেছি। দেখেন স্টার্টিংটা কিন্তু সেম সবার জন্য, স্টার্টিং কিন্তু সেম। ওভারঅল ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, খেয়াল করেন, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা কমন। ওভার দ্য ইয়ার্স the number of mobile calls went up gradually.
গ্র্যাজুয়ালি কি? গ্র্যাজুয়ালি হচ্ছে ধীরে ধীরে। এর আগেরটাতে আমি কি বলেছিলাম? স্টেডিলি। তাহলে স্টেডিলি এবং গ্র্যাজুয়ালি কিন্তু সেম কথা। এটারই একটা সিনোনিম কি? গ্র্যাজুয়ালি। রাইট? তাই এখানে বললাম যে গ্র্যাজুয়ালি এটা কি করেছে? বৃদ্ধি পেয়েছে। বাট এই যে বাট কি আসলে? কম্প্যারিজন, তুলনা। তাহলে আমরা এখানে একটা তুলনা করে দিলাম ফিক্সড লাইনের সাথে। ফিক্সড লাইন ওয়াজ more frequently used. Fixed line was the more frequently used mode for communication. তাহলে ফিক্সড লাইনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ফিক্সড লাইনটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয়েছে। পুরো সময়টাতেই দেখা যাচ্ছে যখন এটা হ্রাস পেয়েছে, কমে গেছে, তখনও এইটা সবার চেয়ে বেশি। ইভেন ওয়েন ইট ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, স্টিল ইট ইজ মোর দ্যান মোবাইল অ্যান্ড ন্যাশনাল। তো এটাই বলেছি যে দ্য ফিক্সড লাইন, বাট ফিক্সড লাইন ওয়াজ more frequently used mode for communication. কমিউনিকেশনের জন্য ফ্রিকোয়েন্টলি ইউজ করা হতো। ঠিক আছে? এখানে একটা দা আছে, দাটা লিখে দিলাম। তাহলে ওভারঅল যখন আমরা করতেছি তখন আমরা কিন্তু কোনো স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করতেছি না। দেখেন এখানে কিন্তু আমি স্পেসিফিক এটা এত পার্সেন্ট ছিল, এটা এত বিলিয়ন মিনিট ছিল, এইরকম বলতেছি না। এমন না যে বলা যাবে না, বললে ভুল হবে, এরকম না। ঠিক আছে? যে স্যার এখানে সংখ্যা লাগলে কি গুণা হবে? না, গুণা হবে না, সমস্যা নাই। বাট বেস্ট অপশনটা কি? হোয়াট আই এম শোয়িং ইউ ইজ দ্য বেস্ট অপশন। দ্য বেস্ট অপশন ইজ টু অ্যাভয়েড স্পেসিফিক ডেটা অ্যান্ড ফোকাস অন দ্য ওভারঅল পিকচার, বিকজ ইউ আর রাইটিং অ্যান ওভারভিউ। তাই না? ওভারভিউ মানে কি হওয়া উচিত? ওভারভিউ মানেই হওয়া উচিত ওভারঅল পিকচারটা। সো বার চার্টের পরেই যেটা আসে সেটা হচ্ছে পাই চার্টস। এখন পাই চার্টসের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হলো পাই চার্ট কখনোই একটা আসে না। পাই চার্ট ইজ দ্য অনলি টাইপ অফ গ্রাফ যেটা কখনোই একা আসে না। অলওয়েজ কি থাকবে? অলওয়েজ ইন কম্বিনেশন। ওকে, সব সময় কম্বিনেশনে থাকবে। যেমন এখানে 3টা গ্রাফ দেওয়া হয়েছে আপনাকে, খেয়াল করে দেখেন। একটা 1980 সালের জন্য, একটা 1990 সালের জন্য, আর একটা 2001 সালের জন্য। এবং এটার নামটা পাই কেন? বিকজ এটা দেখতে একটা পাইয়ের মতো, অ্যাপল পাই বা বিভিন্ন রকমের পাই, পিৎজা যেটা গোল করে তারপরে আবার কি করা হয়? স্লাইস করা হয়, রাইট? গোল করে কেটে তারপরে স্লাইস করে দেয় না? So this is like that. This is like a pie. So pie charts will always come in combination with other charts or another pie chart. For example, in this case, you have 3 pie charts. You might even get 6 pie charts. এরকমও আছে, 6টা pie chart আসছে একটা। বাট যত বেশি আসুক না কেন, আপনি কিন্তু বেশি লিখতে পারবেন না। সামারি করে আপনাকে ছোট করে আনতে হবে। যেমন এখানে কি দেওয়া হয়েছে দেখেন, টোটাল স্কুল স্পেন্ডিং। একটা স্পেসিফিক একটা স্কুলে তারা যে টাকাটা পায়, এটা কত টাকা খরচ করে, কোথায় কত টাকা খরচ হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা টিচার স্যালারিতে 40% টাকা খরচ হয়, অন্যান্য স্টাফদের স্যালারিতে 28% টাকা খরচ হয়, ফার্নিচার এবং ইকুইপমেন্টে 15%, রিসোর্স বুকসে 15% এবং ইন্স্যুরেন্সে 2%। এটা 1980 সালের ঘটনা ছিল। 40% টিচারদের জন্য, 28% অন্যান্য স্টাফদের জন্য। তার মানে 40 আর এখানে 20, 60, আরো 8 আছে, 68%, তাই না? 68% খরচ হচ্ছে শুধু কার জন্য? স্যালারির জন্য। স্যালারি দিচ্ছে 68% টোটাল অ্যামাউন্টের। 10 বছর পর, 1991 সাল, 10 বছর পরে কি হয়েছে? টিচার স্যালারি 50%, আরো বেড়ে গেছে। স্টাফ স্যালারি 22%, একটু কমেছে। রিসোর্স 20%, ইকুইপমেন্ট 5%। ইকুইপমেন্টের জন্য খরচ কমে গেছে, রিসোর্সে বেড়েছে। ইন্স্যুরেন্সে 3%। এখানে তাহলে আমার স্যালারি পার্সেন্টেজ কত হয়? 50 আরো 20, তাই না? সো 72%।
কি হয়ে গেল, স্যালারি হয়ে গেল, রাইট? আবার 2001 সাল, আরো 10 বছর সামনে আগালাম, টিচার স্যালারি একটু কমেছে 45%, স্টাফ স্যালারি আরো কমেছে 15%, রিসোর্স কমেছে 9%, ফার্নিচার আবার বেড়ে গেছে 23%, ইন্স্যুরেন্স অনেক বেড়ে গেছে 8%। টোটাল স্যালারি কত? 40, 50, 60, 60% স্যালারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল দুটা জিনিস এখানে ওভারঅল আছে। একটা হলো নাম্বার 1, এটা আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি একটা টিপস, সেটা হচ্ছে পাই চার্টে কয়টা টুকরা আছে এটা আপনারা বের করবেন। একটা পাই চার্টে কয়টা টুকরা আছে এটা কাউন্ট করে গুনবেন, গুনে বের করবেন। যেমন এখানে কয়টা টুকরা আছে? টিচার একটা, ফার্নিচার একটা, 2টা, রিসোর্স 3টা, অন্যান্য স্যালারি 4টা, ইন্স্যুরেন্স 5টা। এখান থেকে আমরা একটা ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে এই স্কুল টোটাল যে তাদের খরচ তা সেটা 5টা খাতে তারা খরচ করতেছে। দে আর স্পেন্ডিং দেয়ার মানি ইন 5 সেক্টরস। এটাও কিন্তু একটা কি হতে পারে, ইম্পর্টেন্ট ইনফরমেশন হতে পারে, যেটা আপনি চাইলে ওভারভিউতে অথবা ইন্ট্রোডাকশনে লিখতে পারেন। সাধারণত পাই চার্টে কয়টা টুকরা আছে এই তথ্যটা আমি ইন্ট্রোডাকশনে লিখি, ওভারভিউতে না। ঠিক আছে? সবকিছু এক জায়গায় লিখলে তো হবে না, তাই না? ইন্ট্রোডাকশনের জন্য কিছু জিনিস রাখতে হবে, বাট এইটা আপনারা খেয়াল করবেন যে কয়টা টুকরা আছে। ওকে? আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি খরচ হচ্ছে টিচার স্যালারি। স্যালারিটাই হচ্ছে ওদের সবচেয়ে বড়, 60%, 70%, 68%, মানে ওভার। এখানে এই দুটাতে ছিল অলমোস্ট 70 আর এটাতে 60, অর্ধেকের চেয়ে অনেক বেশি, প্রায় 2/3 তারা খরচ করতেছে। 3 ভাগের 2 ভাগই খরচ করতেছে স্যালারিতে। এইটাই ওভারঅল আমাদের সবচেয়ে বেশি লেখা দরকার, তাই না? এই কথাটাই সবচেয়ে বড় জিনিস। তো আমরা কি লিখেছি ওভারভিউ দেখেন। ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, এতটুকু আমরা তো চেঞ্জ করতেছি না। ওভারঅল কমা ইট ইজ ক্লিয়ার দ্যাট staff salary was the most significant expense over the years, accounting for over half of the total allocation of funds. Over half. Over half. 50%-এরও বেশি। ইভেন আমরা এখানে 2/3 লিখতে পারতাম। Accounting for almost 2/3 of the total allocation of fund. Allocation মানে হচ্ছে বরাদ্দ, ফান্ডের যে বরাদ্দ ছিল তার 2/3। এটাও লেখা যায়। তো 2/3 মানে হলো around what, 66% নাকি, তাই না? 66%, 2/3। তাহলে 60% কোনটাতে ছিল 72, কোনটাতে 68, কোনটাতে 60। অন অ্যান অ্যাভারেজ আমরা বলতেই পারি যে 2/3 বলতে পারি। ওভার 50% বললে একেবারে শিওর, কারণ প্রত্যেকটাই 50-এর উপরে ছিল, এখানে আর কোনো সন্দেহ নাই। এই কারণে ওভার 50% লিখেছি, ওভার হাফ লিখেছি। তাহলে এটা হচ্ছে একটা ওভারভিউ। বোঝা যাচ্ছে আপনাকে ওভারঅল যে ভিউটা আমরা বের করতেছি স্টার্টিং এবং এন্ডিং থেকে, এটা বুঝতে পারছেন, তাই না? তাহলে এখানে আমরা কোনো স্পেসিফিক ইনফরমেশন ডাটা নিয়ে কাজ করব না। এখানে আমরা কি নিয়ে কাজ করব? ওভারঅল কি হচ্ছে সেটা নিয়ে কাজ করব। তাহলে পাই চার্টের চেহারাটাও দেখলাম, পাই চার্ট এবং টেবল। দিস ইজ এ পাই চার্ট এন্ড দিস ইজ এ টেবল। এটা হচ্ছে পাই চার্ট এবং টেবিলের কম্বিনেশন। টেবিলটাও চেনা হয়ে গেল, আর পাই চার্ট তো আমরা চিনি। কি আছে এখানে? টাইটেলে কি লেখা আছে দেখেন। দিস ইজ দ্য টাইটেল। টাইটেলে বলছে যে কজেস অফ ওয়ার্ল্ড ওয়াইড ল্যান্ড ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন শব্দটার মানে কি? ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন, হোয়াট ডাজ ইট মিন? দেখি কমেন্টে আপনারা লেখেন তো ডিগ্রেডেশন শব্দটার মানে কি। তাহলে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড ল্যান্ড ডিগ্রেডেশন, পুরো পৃথিবীতে কতটুকু ল্যান্ড বা মাটির যে উর্বরতা সেটা কমে যাচ্ছে, খারাপ হয়ে যাওয়া। ডিগ্রেড মানে, ডিগ্রেড শব্দটার মানে হলো কোনো কিছুর মান কমে যাওয়া, মান হ্রাস পাওয়া, ডিগ্রেড। কোনো কিছু পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটার ইংরেজি হচ্ছে ডিকে, DEKCAY, ডিকে।
মাটির সাথে মিশে গেছে। ডিগ্রেডেশন, মান হ্রাস পেয়েছে। ডেটেরিওরেশন, মান হ্রাস পেয়েছে। ওকে, ডেটেরিওরেট, ডিগ্রেড, ডিকে, এই কথাগুলোর মানে হচ্ছে কোনো কিছু নিঃশেষিত হয়ে যাওয়া। তাহলে আমরা যখন মাটি ব্যবহার করি বিভিন্ন কাজে, তখন মাটির উর্বরতা হ্রাস পায়। তো সেটা নিয়ে কথা বলছি সেখানে। কি কি কারণে, কজগুলো কি কি কারণে হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা? একটা প্রথম যেটা ওরা বলেছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন। কত পার্সেন্ট? 30%। ডিফরেস্টেশন। ওভার কাল্টিভেশন, এটা কত পার্সেন্ট? 28%। ডিফরেস্টেশন মানে কি? গাছ কেটে ফেলতেছে। ওভার কাল্টিভেশন মানে অতিরিক্ত চাষাবাদ। আরেকটা হচ্ছে ওভার গ্রেজিং, এটা হচ্ছে 35%। ওভার গ্রেজিং, গ্রেজ মানে ঘাস খাওয়া, গরুকে দিয়ে, গরু বা গবাদি পশু অনেক বেশি ওখানে ঘাস খাচ্ছে। যখন একটা ছোট জায়গাতে বা একই ল্যান্ডে যখন অনেক বেশি অ্যানিমালস, ফার্ম অ্যানিমালস যদি ঘাস খায়, গ্রেজিং করে, তাহলে কিন্তু ওই জায়গার মাটিটা অনেক কম্প্যাক্ট হয়ে যায়। মানে এই যে পায়ের চাপে গরু, বাছুর, ঘোড়া বা যেটাই বলেন, এগুলো তো ওজন আছে, এটাতে কন্টিনিউয়াস একটা জায়গার মধ্যে হাঁটাচলা করলে মাটিটা কম্প্যাক্ট হয়ে যায়, তখন এটাতে আর ভালো কোনো কিছু হয় না, ঘাস ঠাসও হয় না, উর্বরতা নষ্ট হয়ে যায়। তাহলে এটাই এখানে বলা হচ্ছে ওভার গ্রেজিং। তো একটা পাই চার্ট যখন আমরা লিখি, এখানে একটা স্পেশাল বিষয়, সেটা হচ্ছে যে ডেটা ইন্টারপ্রিটেশন করা। এটা একটু আগে আমি কনক্লুশনে এই ওভারভিউতে দেখিয়েছিলাম, আমি এটা একটু ক্লিয়ার করি। ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা ইন্টারপ্রিটেশন মানে হলো যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আপনারা শব্দে লিখতে পারেন কিনা। যেমন কোনো কিছু যদি 25% বা 25%-এর আশেপাশে হয়, যেমন এখানে 28, তাহলে সেটাকে আপনারা 28 না লিখে বা 25 না লিখে কোয়ার্টার লিখবেন। কোয়ার্টার। কোনো কিছু যদি 33%-এর আশেপাশে হয়, যেমন এখানে 30 আছে বা এখানে 35 আছে, ইন দ্যাট কেস এটাকে আপনারা থার্ড লিখবেন, 1/3 লিখবেন। আবার কোনো কিছু যদি 66%-এর আশেপাশে হয়, 66%, যেমন এখানে আমি যদি 30 এবং 35-কে যোগ করে দিতাম, 30 এবং 35-কে যোগ করতাম, তাহলে কত হতো? 65 হতো, তাই না? যে ডিফরেস্টেশন এবং ওভার গ্রেজিং, এই দুটা জিনিস হচ্ছে 65% ল্যান্ডকে ডিগ্রেড করে দিচ্ছে। আমি একসাথে বলতে পারতাম এটা, ওভার গ্রেজিং এবং ডিফরেস্টেশন দুটা মিলে কি হচ্ছে? 60% ল্যান্ড ডিগ্রেড হয়ে যাচ্ছে। দুটাকে মিলিয়ে 60%, 65% আমরা বলতে পারতাম। 66% বা এর আশেপাশে, মানে 65 হোক, 70 হোক, 68 হোক, ওইটাকে আমরা কি বলতে পারবো? 2/3 বলতে পারবো। কি বলতে পারবো? 2/3। 75% বা তার আশেপাশে যদি হয়, 75% বা তার আশেপাশে হলে 3/4। 3/4, 4 ভাগের 3 ভাগ। আর 50% হলে তো আমরা জানি, 50% হলে আমরা বলবো হাফ। 50% এর চেয়ে একটু বেশি হলে ওভার হাফ, একটু কম হলে বিলো হাফ, আর 100% হলে তো 100% টোটাল। তো সাধারণত 100% হলে আমরা এটাকে আর টোটাল বা অন্য কিছু লিখি না, এটা 100% সাধারণত এরকম কিছু হয়ও না। তাহলে এই যে সংখ্যাগুলোকে আমরা শব্দে লিখবো, এটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। জাস্ট এই ফাঁকে আপনাদেরকে একটু বলে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মূল কজ, তিনটা মূল কারণ আছে ডিফরেস্টেশনের। আদার যেটা, এটাকে সবসময় আপনারা ইগনোর করবেন। ওভারভিউতে কখনো আদার নিয়ে কথা বলবেন না। আদার মানে যেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ জিনিস কখনো ওভারভিউতে আসবে না। মেইন ফিচারগুলো ওভারভিউতে আসবে, বা মেইন ফিচার নিয়ে আমরা কথা বলবো। আদারটাকে ইগনোর করব। তাহলে ওভার গ্রেজিং, ওভার কাল্টিভেশন এবং ডিফরেস্টেশন, তিনটা কারণে আমাদের ল্যান্ড ডিগ্রেড হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে ল্যান্ড ডিগ্রেডেশনটা কোন জায়গায় হচ্ছে, রিজিয়ন, কোন এলাকায় হচ্ছে। নর্থ আমেরিকাতে দেখা যাচ্ছে ডিফরেস্টেশনের জন্য 0.2% ল্যান্ড ডিগ্রেড হয়েছে, ওভার কাল্টিভেশনে 3.3, ওভার গ্রেজিং এত, টোটাল 5% ল্যান্ড নর্থ আমেরিকাতে কি হয়ে গেছে? ডিগ্রেড হয়ে গেছে। টোটাল 23% ল্যান্ড ইউরোপে ডিগ্রেড হয়ে গেছে। টোটাল 13% ল্যান্ড
ওশেনিয়াতে ডিগ্রেড হয়ে গেছে। ওশেনিয়া মানে হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে মিলে বলছে। তাহলে টোটাল আমাদের ল্যান্ড ডিগ্রেড হয়েছে কত পার্সেন্ট দেখেন এখানে 10 আর 20 30 আর এখানে আছে 5 35 আর এখানে আছে আরো 6, তাই না? মানে মোর দেন 40%, মোর দেন 40% ল্যান্ড কি হয়েছে ওভারঅল পুরো পৃথিবীতে ল্যান্ড ওভারঅল 40% ডিগ্রেড হয়ে গেছে। তাহলে এই কথাটাই যে ওভারভিউটা আমরা দেখলাম যে তিনটা মূল কারণ, এটা আমরা ইন্ট্রোডাকশনে লিখবো। তিনটা মূল কারণ বলেছিলাম না আপনাদেরকে যে পাই চার্টে যে কয়েকটা টুকরা আছে সেই টুকরাগুলো কাউন্ট করতে হয়, টুকরা কাউন্ট করে ইন্ট্রোডাকশনে লিখবেন। কয়টা কারণ আছে এখানে? তিনটা কারণ আছে। এবং টেবলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল 40% ল্যান্ড কি হয়ে গেছে, ডিগ্রেড হয়ে গেছে। এখন এটার ওভারভিউ আমরা কি লিখেছি দেখেন, ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, ক্লিয়ার দ্যাটের পরিবর্তে লিখলাম এভিডেন্ট দ্যাট, একই কথা। Our agricultural practices have degraded more than a third of the land worldwide. A third মানে কি? 33%. আমরা কি বলেছি? More than a third. কি বলেছি? More than a third. 33% এর চেয়ে বেশি কি হয়ে গেছে? ডিগ্রেড হয়ে গেছে। আমরা দেখেছি টোটাল হচ্ছে 41%. সো আমরা মোর দেন আ থার্ড বলেছি, অথবা অলমোস্ট হাফও বলতে পারতাম। এখানে টু দি পয়েন্ট হওয়ার কোনো কিছু নাই। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এটা একটা ওভারঅল কথা, কিন্তু এগ্রিকালচারাল প্র্যাকটিস, এই যে ডিফরেস্টেশন কেন করতেছি, ওভার কাল্টিভেশন কেন করতেছি, গ্রেজিং, এগুলো সবই কি এগ্রিকালচারের সাথে রিলেটেড। সবকিছু এগ্রিকালচারের সাথে রিলেটেড। তো আমাদের যে এগ্রিকালচার করার যে সিস্টেম, সেটার কারণে পুরো পৃথিবীতে প্রায় 33%, বা এখানে যেটা আমরা বলছি যে 41%, 33%-এরও বেশি ল্যান্ড কি হয়ে গেছে, ডিগ্রেড হয়ে গেছে। দিস ইজ ওভারভিউ। ঠিক আছে, আপনাদেরকে ওভারভিউ এর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? আরো ক্লিয়ার হবে যখন আপনারা বাসায় এটা আরো চর্চা করবেন। এক একটা করে গ্রাফ ধরে ধরে জাস্ট গ্রাফের ওভারভিউ লিখবেন। এই গ্রাফটার দিকে তাকাবেন, যেখানে আমি কি লিখতে পারি, ওভারঅল কি হচ্ছে সেটা লিখে দিবেন। দ্যাটস ইট। ওকে, বাসাতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার স্ট্রেসফুল সিচুয়েশনে 15-16 মিনিটে এগুলো আপনারা এত সুন্দর করে লিখতে পারবেন না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের তো গ্রাফগুলো আমরা আলোচনা করলাম, লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট এবং টেবল। এখন এখানে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে একটা প্রসেস ডায়াগ্রাম। দিস ইজ কল্ড আ প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম জিনিসটা কি? একটা কোনো একটা কিছুর প্রসেস দেখানো হচ্ছে, যেমন এখানে সিমেন্টের প্রোডাকশন দেখানো হচ্ছে, সিমেন্ট এবং কংক্রিট কিভাবে বানায়। তো দেখেন এখানে এই যে লাইমস্টোন আছে এবং কাদা, ক্লে, দুটাকে একসাথে ক্রাশ করলো, এগুলোকে মিশিয়ে তারপরে পাউডার বানিয়ে গরম করে গ্রাইন্ড করে বস্তায় ভরে সিমেন্ট বানালো। আবার এই সিমেন্টের সাথে যদি আমি 15% সিমেন্ট, 10% ওয়াটার, 25% স্যান্ড আর 50% পাথর, গ্র্যাভেল মানে নুড়ি পাথর, এগুলোকে দিয়ে যদি একটা কংক্রিট মিক্সচারে দেই এবং সেটাকে আমি ঘোরাতে থাকি, তাহলেই আমার কংক্রিট তৈরি হয়ে যাবে, সিমেন্ট থেকে কংক্রিট। তার মানে কিভাবে সিমেন্ট বানাতে হয়, কিভাবে কংক্রিট বানাতে হয়। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই ধরনের ডায়াগ্রামের জন্য, প্রসেস ডায়াগ্রাম বা মেশিন ডায়াগ্রামের জন্য আমাদের ওভারভিউটার একটা ছোট্ট টেমপ্লেট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেখানে যেটা আপনারা মেমোরাইজ করতে পারেন, এবং এই ধরনের ডায়াগ্রাম আসলে এটা আপনারা লিখতে পারবেন। প্লাস আপনারা নিজেরা যদি কোনো কিছু ইনক্লুড করতে চান, সেটাও আপনাদের জন্য অপশন ওপেন আছে। তাহলে এখানে ডায়াগ্রামের জন্য যেটা আমি টেমপ্লেট হিসেবে দিয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য প্রসেস অফ ড্যাশ। কারণ কোন প্রসেসটা যে পরীক্ষায় আসবে এটা তো আমরা জানি না, সো আমরা টপিকের জায়গা রেখে দিলাম। দ্য প্রসেস অফ মেকিং সিমেন্ট হতে পারে, দ্য প্রসেস অফ মেকিং কংক্রিট হতে পারে, তাই না? So overall, it is clear that the process of making cement and concrete is quite a sophisticated one and requires হবে, requires s দিয়ে দেন একটা, and requires multiple complex equipment to complete. তাহলে এই কথাটার মানে কি দাঁড়ালো, যে এই প্রসেসটা খুবই সফিস্টিকেটেড, জটিল, এবং এটা শেষ করতে বেশ কিছু কমপ্লেক্স ইকুইপমেন্টের প্রয়োজন হয়। যেমন দেখেন এখানে কত কিছু মিক্সার আছে, রোটেটিং হিটার আছে, তাই না? কত রকমের ইকুইপমেন্ট ব্যবহার করতে হচ্ছে। এই জন্যই বললাম যে মাল্টিপল কমপ্লেক্স ইকুইপমেন্ট ব্যবহার করে এইটা শেষ করতে হয়। এইটাকে আপনারা
মেমোরাইজ করতে পারেন, যেখানে যে টপিকটা আসবে শুধু সেটা সেখানে বসিয়ে দিবেন। তার মানে এই না যে শুধু এটাই লিখবো, আমরা আরও বিভিন্নভাবে এখানে টপিক রিলেটেড কথাবার্তা ইনক্লুড করতে পারি, অ্যান্ড সেগুলোও আমরা ইনশাল্লাহ দেখব। সো মেশিন ডায়াগ্রামের জন্য এইটা আপনারা আপাতত মুখস্থ করে ফেলেন। যে কোনো ধরনের মেশিন ডায়াগ্রাম আসলে এটা আমরা, বা প্রসেস ডায়াগ্রাম আসলে এটা আমরা লিখতে পারব। ফাইনালি দিস ইজ এ ম্যাপ। দেখেন এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে। কিসের ম্যাপ? একটা আইল্যান্ডের ম্যাপ। একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা সমুদ্রের পাশে, এখানে বিচ আছে এবং বিফোর আফটার দিয়েছে। দেখেন বিফোর আফটার, কোনো মানে সাল দেয় নাই, জাস্ট বলেছে আগে এমন ছিল এখন এরকম। বিফোর আফটার মানে হচ্ছে যে এটা আগে ছিল, অতীতে এরকম ছিল, আর আফটার বলে এটা আপনি বর্তমান ধরে নেবেন আর কি, অতীত এবং বর্তমান এভাবে ধরে নেবেন। আগে কেমন ছিল? এখানে কয়েকটা গাছ ছিল, আইল্যান্ডের মধ্যে কিচ্ছু ছিল না। দেখেন আমাদের দেশে সেন্ট মার্টিনের অবস্থা যেরকম, কয়েকটা গাছ ছিল আর একটা সমুদ্রের পাশে একটা সুন্দর একটা বিচ ছিল। দ্যাটস ইট। There was nothing, there was nowhere to stay. That was it. First there was absolutely nothing, there was just palm trees and everything. এখন দেখেন কি অবস্থা, এখানে সুইমিং এর জায়গা আছে, এখানে রেস্টুরেন্ট হয়ে গেছে, রিসেপশন হয়ে গেছে, অ্যাকোমোডেশনের জন্য ভিলা হয়েছে, ঠিক আছে, নৌকার ব্যবস্থা করা হয়েছে, ঘাট বানানো হয়েছে, ঠিক আছে, মানে পুরাই ফুটপাথ করা হয়েছে, ভেহিকেল ট্র্যাক আছে, রাস্তাও বানিয়ে ফেলছে যেখানে দিয়ে আপনি ছোট ছোট গাড়ি চালাতে পারবেন। হ্যাঁ, তারপরে ফুটপাথ করা হয়েছে, মানে টোটালি মডার্নাইজড করে ফেলছে আর কি। এই কথাটাকে আমরা কিভাবে একটা সামারি দিতে পারি? ওভারঅল একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, তাই না? ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট the island went through some major development and became more accessible and comfortable for the tourists. তাহলে এই আইল্যান্ডটা বেশ কিছু মেজর ডেভেলপমেন্টের ভেতর দিয়ে গেছে। The island went through some major developments and became more accessible and comfortable for the tourists. টুরিস্টদের জন্য অনেক অ্যাক্সেসিবল হয়েছে। অ্যাক্সেসিবল মানে সহজেই তারা যেতে পারছে। রাস্তা হয়েছে, ফুটপাথ হয়েছে, তার মানে অ্যাক্সেসিবল, ঘাটি হয়েছে। আর কমফোর্টেবল কেন? রেস্টুরেন্ট হয়েছে, রিসেপশন হয়েছে, অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়েছে, ডেফিনেটলি ইট ইজ মোর কমফোর্টেবল। তাহলে এইটা হচ্ছে একটা ওভারঅল একটা কি ভিউ। এখানে কয়টা অ্যাকোমোডেশন হয়েছে, 1 2 3 4 এভাবে গুণে আপনি দিলেন, বা একটা রেস্টুরেন্ট হয়েছে বা একটা রিসেপশন হয়েছে, এগুলো কিন্তু আসলে প্রপার ওভারভিউ না। That a proper overview means that overall what happens, not a very specific information. So task 1 এর ওভারভিউ আপনারা বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন। অ্যাট লিস্ট আপনারা টার্গেট নেন যে আপনারা 50 ওভারভিউ আপনারা লিখবেন কেমব্রিজ থেকে। খুঁজে খুঁজে একটা একটা করে লাইন গ্রাফ ধরবেন, এটা ওভারভিউ লিখবেন, বারচার্ট ধরবেন, শুধু ওভারভিউ লিখবেন, শুধু ওভারভিউ লিখবেন, নাথিং এলস। 50টা ওভারভিউ লেখার একটা টার্গেট নেন সবাই। যখন ওভারভিউ লিখতেছেন তখন যে মন্ত্রটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কিপ ইট শর্ট, কিপ ইট সিম্পল। কিপ ইট শর্ট অ্যান্ড কিপ ইট সিম্পল। কারণ অনেকেই যেটা করে পরীক্ষাতে কিন্তু ওই যে ওভারভিউ নিয়ে বেশি চিন্তা করতে গিয়ে, এইটাকে অনেক সুন্দর করতে হবে, এটাকে আনকমন বানাইতে হবে, এইসব চিন্তা করতে গিয়ে তাদের ওই যে 20 মিনিটের জায়গায় 25 মিনিট 30 মিনিট খরচ করে ফেলায়, হুইচ ইজ আ ভেরি ব্যাড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, টাইমটা টোটালি ওয়েস্ট। কিপ ইট শর্ট, কিপ ইট সিম্পল। অ্যাটলিস্ট 50টা ওভারভিউ আপনাদেরকে লিখতে হবে। জাস্ট গ্রাফ ধরবেন, ওভারভিউ লিখবেন। বডি পার ইন্ট্রোডাকশন লেখার টাইম নেই, শুধু ওভারভিউ লেখেন। একটা লাইন, 2টা সেন্টেন্স, কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট, 7 মিনিট, বাস। 5 মিনিট হাতে সময় আছে, একটা ওভারভিউ লিখে ফেলেন। ঠিক আছে, কোনো রকমের এক্সকিউজ চলবে না। বাঙালির কিন্তু 3টা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। ঠিক আছে, অজুহাত দেওয়া যাবে না। সবাইকে টাইম ম্যানেজ করে লিখতে হবে। স্যার আমার চাকরি করতে হয়, স্যার আমার বাচ্চা কাচ্চা আছে, স্যার আমার এটা আছে, স্যার ওইটা আছে, পড়াশোনা আছে, এই সেই হ্যান ত্যান সিলিং ফ্যান, এসব করা যাবে না। একটা ওভারভিউ লিখতে 5-7 মিনিট লাগে, এতটুকু টাইম দিতে হবে। বাসাতে যদি আপনারা 50টা ওভারভিউ লেখেন, পরীক্ষাতে ওভারভিউ লিখতে আপনার কোনো সময় লাগবে না, একদম ইজিলি আপনারা লিখে ফেলতে পারবেন। কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, দেখেই আপনার চোখের সামনে চলে আসবে ওভারভিউটা। আর আদারওয়াইজ ইউ উইল রাইট রিইটারেট দ্য সেম থিং, রিডান্ডেন্ট কথাবার্তা আপনার তখন ওভারভিউতে চলে আসবে। ঠিক আছে,
তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনাদের পার্টিসিপেশন আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ ইউ নো। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, যদি কোনো কোয়ারিজ থাকে, ডু লেট মি নো। ওইটা আমি পরবর্তীতে ক্লাসে আবার ব্যাখ্যা করে দিব, বলে দিব। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।